গুড মর্নিং। এই ক্লাসটি তোমাদের সেকেন্ড সেমিস্টার অনার্স স্টুডেন্টদের জন্য, স্পেশালি অনার্স স্টুডেন্টদের জন্য, কারণ টপিকটা খুব ইন্টারেস্টিং। আমরা চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থা পড়ে ফেলেছি। আমি তোমাদের বলেছিলাম যে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালেতে একজন গ্রিক দূত এসেছিলেন এবং তিনি দীর্ঘদিন ভারতবর্ষে ছিলেন। তার সেই থাকাকালীন অবস্থায় ভারতবর্ষের যে অভিজ্ঞতা তিনি সঞ্চয় করেছিলেন, তিনি তার যখন ফেরত গিয়েছিলেন গ্রিক দেশে, তখন তিনি একটা বই লিখেছিলেন, সেইটার নাম হচ্ছে इंडिका। ये हम लोग सब जानते हैं, इंडिका का ग्रंथ लिखा गया था मेगास्थनीस के द्वारा, क्योंकि मेगास्थनीस आए हुए थे चंद्रगुप्त मौर्य के राजसभा में। আজকের প্রশ্নটা যে চন্দ্রগুপ্ত মৌর্য ভারতবর্ষে থাকাকালীন তিনি ভারতীয় সমাজ ব্যবস্থা কেমন ছিল সেই সম্পর্কে তার কী বর্ণনা রয়েছে সেটা। তা প্রশ্নটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, মেগাস্থিনিসের চোখে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থার সমাজ কেমন ছিল, অথবা যদি আমরা উল্টে বলি যে মেগাস্থিনিসের বর্ণনায় ভারতবর্ষের সমাজ কেমন ছিল, হোয়াট ওয়াজ দ্য সোসাইটি ফ্রম দ্য ডেসক্রিপশনস অফ মেগাস্থিনিস। প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে অনার্সের স্টুডেন্টদের জন্য। তোমাদের জানা দরকার মেগাস্থিনিস ভারতবর্ষের সমাজ ব্যবস্থা সম্পর্কে যে তথ্য তিনি তুলে ধরেছেন, তাতে করে তিনি বলছেন যে ভারতবর্ষের টোটাল, মানে তৎকালীন ভারতবর্ষ টোটাল তিনি 7টা সম্প্রদায়, 7টা ক্যাটেগরিতে তিনি ভাগ করেছেন, যে ভারতবর্ষের সমাজে 7টা ক্যাটেগরির মানুষজন ছিলেন। 7 तरह की लोग भारतवर्ष में उस वक्त चंद्रगुप्त मौर्य के दौरान रहते थे। कौन कौन सी थी ऐसा अब हम देखते हैं। 7টা হচ্ছে, প্রথমটা হচ্ছে দার্শনিক, যে ফিলোজফার্স। সেকেন্ডটা হচ্ছে ফার্মার্স, মানে কৃষক। 3 নাম্বার যারা ছিলেন তারা হচ্ছেন শিকারী এবং পশুচালক, जो लोग शिकार करते थे, और पशुपालक मीन्स जो हस्बेंड्री के काम से जुड़ा हुआ रहता था। और 4 নাম্বার হচ্ছে ক্রাফটসম্যান, যারা কারিগর শিল্পকলার সঙ্গে যুক্ত ছিলেন। 5 নাম্বার হচ্ছে সোলজার্স, যারা সৈনিক। 6 নাম্বার হচ্ছে পরিদর্শক ও गुप्तचर विभाग, मीन्स जो स्पाई जो लोग होते थे वो। और लास्ट में जो है मंत्रदाता ও मूल्य निर्णायक, मीन्स जो लोग मंत्री के पोस्ट में ऑफिसर्स रहते थे, मंत्रीन, वो। तो ये 7 तरह की कैटेगरीज मेगास्थनीस के जो इंडिका का जो टेक्स्ट है उनमें मेगास्थनीस ने बताया। मेगास्थनीस তাহলে ভারতবর্ষের সমাজ ব্যবস্থাটাকে 7টি ক্যাটেগরিতে ভাগ করেছেন। এবার একটা একটা করে আমরা দেখে নিই কোন বিভাগ সম্পর্কে মেগাস্থিনিস কি বলেছেন। মেগাস্থিনিসের বর্ণনা অনুযায়ী ভারতবর্ষের সব থেকে তৎকালীন, বারবার বলছি কিন্তু, তখনকার ভারতবর্ষের সব থেকে সম্মানীয় যারা মানুষ ছিলেন তারা ছিলেন দার্শনিক। মোস্ট প্রেস্টিজিয়াস পার্সনস ওয়ার ফিলোজফার্স। তিনি দুভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে ব্রাকমেনিস আর একটা হচ্ছে সারমেনিস। মেগাস্থিনিস যাদের ব্রাকমেনিস বলছেন, এই ব্রাকমেনিসদের সম্পর্কে যেটা বলা হয় যে তারা বাল্যকালেতে বাল্যকাল থেকে যে যৌবন, এই বয়সটায় অত্যন্ত ডিসিপ্লিন লাইফ তারা অতিবাহিত করতেন এবং একই সঙ্গে সঙ্গে ব্রহ্মচর্য উপাসনাও পালন করতেন এবং তারা অধ্যাপনা করতেন, পড়াশোনা করে জীবন অতিবাহিত করতেন अप टू 37 ईयर्स ऑफ देयर एज। 37 ईयर्स उनका उम्र होने तक ब्राह्मणिस जो फिलोसोफर्स होते थे वो लोग ऐसे नॉर्मल जो जीवन है, जैसे मान लो पहले बाल्य जीवन जो है वो ऐसे नॉर्मली, मतलब निरामिष खाते थे और जंगल में रहते थे
और मतलब तपोवन में नेयर उनके घर से वहाँ पर रहते थे, ये फिलोसफर्स होते थे। আর দ্বিতীয় পর্যায়ে মানে আফটার 37 ইয়ার্সের পর এই সমস্ত মানুষরা তারা ডিসিপ্লিন লাইফ ছেড়ে তারা আবার বাড়িতে ফিরতেন এবং জঙ্গল ছেড়ে বাড়িতে আসতেন এবং নর্মাল লাইফ তারা অতিবাহিত করতেন। शार्मेनिस जरा छिलेन मतलब सेकंड स्टेज में बताया नॉर्मल लाइफ जी रहे थे ब्राह्मणिस। शार्मेनिस जरा फिलोसफार्स छिलेन मेगास्थेनिसের মত নয় যে এরা দুটো ভাগে, এদেরও দুটো শ্রেণী ছিল। যারা সবথেকে বেশি সম্মান পেতেন তারা মোটামুটি অরণ্যেই থাকতেন, জঙ্গলেতে, এবং ফলমূল এসব খেতেন, গাছের গাছের ছালের তারা ড্রেস পরতেন। আর অন্যটা যেটা ছিল সেটা হচ্ছে चिकित्सक। माने शार्मेनिस जो कैटेगरी है, फर्स्ट कैटेगरी वो जंगल में रहते थे, वहीं पर खाना वाना खाते थे और गाछ के जो छाल मिलते हैं वो से ड्रेस बनाते थे, ऐसा मेगास्थेनिस ने कहा है। और शार्मेनिस का जो दूसरा भाग जो मैंने उन्होंने बोला है कि ये लोग मेडिसिन मतलब डॉक्टर का काम करते थे, ডাক্তারি করতেন, চিকিৎসা করতেন। তো এরা মানে গৃহস্থরা যাদের চিকিৎসা করে দিতেন তারা এদের খাবার দাবারের ব্যবস্থা করে দিতেন এবং তারা রোগ নিরাময়ের অসম্ভব চেষ্টা তারা করেছেন। এবং এমনটা বলা হয়েছে, মেগাস্থেনিস নিজে স্বীকারও করেছেন যে ভারতবর্ষের চিকিৎসা ব্যবস্থা, বিশেষ করে শার্মেনিস সম্প্রদায় যারা চিকিৎসক ছিলেন তারা কিন্তু অত্যন্ত স্ট্যান্ডার্ড চিকিৎসক ছিলেন। কারণ বলা হয়েছে যে গ্রিকরা সাপ কামড়ালে যে ওষুধ সাপে কামড়ানো ওষুধ এবং সাপে কামড়ানোর যে চিকিৎসা, তার থেকে ভারতীয় চিকিৎসকরা স্ট্যান্ডার্ড ছিলেন। মেগাস্থেনিস নিজে স্বীকার করছেন। तो भारतीय समाज এই दार्शनिक संप्रदाय मतलब ये जो मैंने दूसरी कैटेगरी बताया जो डॉक्टर्स हुआ करते थे वो बहुत ही स्टैंडर्ड हुआ करते थे उस ज़माने में, इस मेगास्थेनिस का मानना है। मतलब हम लोग ये बोल सकते हैं कि ये जो फिलोसोफर्स हुआ करते हैं, ये फिलोसोफर्स समाज में सबसे हाईएस्ट पोजीशंस में बिलोंग करते थे। और सबसे बड़ी बात, राजा महाराजा के घर दरबार में ये लोग भी बीच बीच में इनको बुलाया जाता था। और सबसे बड़ी बात है, एक संप्रदाय हुआ करते थे दार्शनिक में कि ये लोग वेदर के बारे में रिपोर्ट भी देते थे। মানে দার্শনিক সম্প্রদায় এতটাই সম্মানীয় ছিলেন যে রাজারা এই সমস্ত দার্শনিকদের মাঝে মাঝে দরবারে ডেকে পাঠাতেন এবং তাদের সঙ্গে কথা বলতেন এবং তারা যে ভবিষ্যৎ দ্রষ্টা ছিলেন এটা প্রমাণ হচ্ছে। তারা আবহাওয়া সম্পর্কে অনুমান করতে পারতেন। আবার এমনও উদাহরণ মেগাস্থেনিস দিয়ে গিয়েছেন যে ধরো পরপর যদি আবহাওয়া ভুল কেউ ডিসিশন দিয়েছে যে আবহাওয়া দপ্তরের খবর, তাহলে তাকে আর মানে পুনরায় আর ভবিষ্যৎবাণী করার অধিকার আর দেওয়া হতো না। তো এটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দার্শনিকদের সম্পর্কে। মেগাস্থেনিসের মতে এরা ছিলেন ভারতীয় সমাজে সবথেকে সম্মানীয় মানুষ মৌর্যদের সময়কালে, मतलब मोस्ट प्रेस्टिजियस post or most prestigious persons at that period of time. They were philosophers. দার্শনিকদের পর মেগাস্থেনিস যে দ্বিতীয় ক্যাটাগরির মানুষটার কথা বলেছেন তারা হচ্ছেন কৃষক, ফার্মার্স। এরা আমরা বুঝতেই পাচ্ছি যে এখনকার দিনে যেমন সংখ্যাগরিষ্ঠ মানুষ ছিলেন, ঠিক তখনকার দিনেও মেগাস্থেনিস বলছেন যে মৌর্য সমাজ ব্যবস্থায় কৃষকরা ছিল সবথেকে বেশি, সংখ্যায় সবথেকে বেশি। এরা খুব সাধারণ জীবনযাপন করতেন, ভদ্র হতেন এবং এরা কিন্তু মৌর্য রাষ্ট্র ব্যবস্থা একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে এরা নিজেরা জমির মালিক হতে পারতেন না, কৃষকরা জমির মালিক হতে পারছেন না। এরা কি করতো, যে প্রোডাকশন হতো 1/4 এরা নিজেদের জীবনযাপন চালানোর জন্য নিতেন, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ এরা জীবনযাপন চালানোর জন্য নিতেন। তাহলে ফার্মার্সদের সম্পর্কে যে তথ্য আমাদের কাছে উঠে আসছে, তারা সিম্পল হতেন এবং তাদের জমি থাকতো না, तारा 1/4 अंश जेटा प्रोडक्शन करतो तारा नीतेन। मतलब कृषक के बारे में जो बताया गया, बहुत सिंपल लाइफ लीड करते थे। 1/4 ये लोग अपने मतलब अपने जो डेली लाइफ चलाने के लिए इस्तेमाल करते थे और उनके पास अपना कुछ भी ज़मीन नहीं होता था। मौर्य राष्ट्र में एक बहुत बड़ा फीचर्स है, जब हम इकोनॉमी पढ़ेंगे तब हम लोग डिटेल्स में देखेंगे कि इकोनॉमी कैसा था मौर्यन इकोनॉमी। ফসলের যে যোগান এরা অব্যাহত রাখার জন্য, কারণ কৌটিল্যের অর্থশাস্ত্রেতে আমরা বারবার পড়বো বা পড়েছি, তোমরা যখন পড়বে বুঝতে পারবে যে ফসলের যোগান, তারা তো অন্নদাতা,
তাহলে অন্নদাতাদের মুঘল রাষ্ট্র, মৌর্য রাষ্ট্র, মেগাস্তেনিস বলছেন যে মৌর্য রাষ্ট্র অন্নদাতা শ্রেণীর যাতে যোগানটা কম না যায় তার জন্য তাদেরকে কোনো অবস্থাতেই তাদেরকে মানে কোনো অবস্থাতেই, যেমন ধরো সেনাবাহিনীতে নিয়োগ করা হতো না, কোনো অবস্থাতে তাদের ডিস্টার্ব করা হতো না। তো সেই জন্য মানে সেনাবাহিনী ওই জমির ওপর দিয়ে যেতেও না। তো সেই জন্য চাষবাদের কাজে সব সময় তারা লেগে থাকতেন এবং ফসল তারা নিশ্চিন্ত মনে কাটতেন এবং রাষ্ট্রের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা যোগদান করতেন এবং সাধারণত তারা বেশিরভাগ জনই গ্রামে থাকতেন। अर्थात ऐसे बोला जा रहा है जो फार्मर्स है उनका लाइफ बहुत सिंपल हुआ करता था, गांव में रहते थे और इनको डिस्टर्ब नहीं किया जाता था। सबसे बड़ी बात ये है कि हम लोग आने वाले मतलब मॉडर्न हिस्ट्री में हम लोग देख सकते हैं, हर दुनिया के हर हिस्ट्री में देख सकते हैं कि अगर देश को ज़रूरत पड़ा तो सेना में योगदान करने की बात बोला जाता है। आज भी ये नियम बरकरार है, हमारे देश में भी है। लेकिन मौर्य राष्ट्र में इन कृषकों को कभी भी सेना में इस्तेमाल नहीं किया जाता था, क्योंकि ये लोग फार्मिंग कम्युनिटी थे और ये लोग खाने का जुगान देते थे। इसीलिए मौर्य राष्ट्र जो है ये मानते थे कि इनको डिस्टर्ब नहीं ना किया जाए। এরপর তৃতীয় যারা ক্যাটেগরিতে ছিলেন তারা হচ্ছেন শিকারী আর পশুপালক, मतलब जो लोग शिकार करते थे ये कैटेगरी मेगास्थनीस ने देखे हैं। আর পশুপালক বলতে বোঝায় ये পশুপালক যারা আমরা এখনকার দিনে ধরো গরু ছাগল যারা পোষ মানান, ভেড়া এই সমস্ত করে জীবিকা নির্বাহ করে থাকেন। আবার একটা সম্প্রদায় ছিল চাষবাস পশুপালক যাতে ক্ষেতের জমি যাতে নষ্ট করতে না পারে ফসল, তাদের রক্ষা করার জন্য সরকার পক্ষ থেকে এদেরকে একটা সম্প্রদায়কে নিয়োগ করা হতো যাদেরকে টাকা মাইনে দেওয়া হতো पारिश्रमिक ফসলকে রক্ষা করার জন্য। तो शिकार जो लोग करते थे और जो ये खेती बाड़ी करने वाला भी, खेती बाड़ी करना मतलब जो हस्बेंड्री सिस्टम के साथ जो लोग जुड़े हुए रहते थे उनको गवर्नमेंट से पैसे भी मिलते थे, स्पेशली जो लोग गवर्नमेंट का वो प्रोटेक्शन देते थे फील्ड को, मतलब खेती बाड़ी नष्ट जो ना कर दे और भी पंछी वगैरह, तो उससे। এবং মনে রাখবে এই যে যাযাবর শ্রেণী বা শিকারী সম্প্রদায়টা এরা বেশিরভাগটাই যাযাবর হতেন এবং এরা ভিন্ন ভিন্ন জায়গায় তাঁবু খাঁচিয়ে থাকতেন। এটা রেফারেন্স কিন্তু মেগাস্থেনিসের ইন্ডিকাতে রয়েছে। 4 নম্বর শ্রেণী যেটা ছিল হচ্ছে मेगास्थनीस वर्णना अनुযায়ী कारीगर বা क्राफ्ट्समैन, मतलब कारीगरी के काम में जो लोग जुटे रहते थे ये लोग क्राफ्ट्समैन। এই সম্প্রদায়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল মৌর্য যুগে, কারণ মৌর্য রাষ্ট্র এদেরকে অত্যন্ত স্পেশাল মর্যাদা দিয়ে রেখেছিলেন। তারা শিল্প কাজের সঙ্গে যুক্ত থাকতেন। কেউ কেউ রাষ্ট্রীয় যখন শিল্পকার্য কেউ কেউ নিজে তৈরি করে বিক্রি করতেন, আবার কেউ কেউ যারা শিল্প তৈরি করতেন রাষ্ট্রের আন্ডারে তাদেরকে সরকার স্যালারি দিতেন। এবং অদ্ভুতভাবে এই কারিগরদের মধ্যে এমন একটা সম্প্রদায় ছিল যারা ওই যে তখনকার দিনে তো যুদ্ধ করার জন্য রথের চাকা নির্মাণ করা হতো, অস্ত্রশস্ত্র নির্মাণ করা হতো, जहाज निर्माण करते। तो मतलब ये जो कैटेगरी जो अस्त्र बनाते थे, जहाज बनाते थे, रथ का चक्का बनाते थे, ये लोग मुगल राष्ट्र में, मौर्य राष्ट्र में बहुत ही प्रेस्टिजियस पोजीशन में थे। इन लोगों को टैक्स नहीं देना पड़ता था, सबसे बड़ी बात, और इन लोगों को मौर्य राष्ट्र से सैलरी मिलते थे। तो एक अद्भुत सिस्टम्स मौर्य राष्ट्र में था, क्योंकि जो लोग जो डिफेंस सिस्टम्स है ना, डिफेंस सिस्टम के साथ ये जुड़ा हुआ लोग थे, इसलिए इनको सम्मान मिलता था। माने देशेर जो प्रतिरक्षा व्यवस्था, रथ, अस्त्र शस्त्र, ढाल, জাহাজ এগুলো তারা নির্মাণ করতেন, তার জন্য এই সম্প্রদায়ের মানুষরা বিশেষ ফ্যাসিলিটি পেত। 5 নম্বর শ্রেণী হচ্ছেন সোলজার্স, যারা সৈনিক সম্প্রদায়। আমরা জানি যে মৌর্য রাষ্ট্রের বিশাল বড় সেনা ছিল, বিশেষ করে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়, অশোকের সময়। আমি তো অশোকের কথা এখন বলছি না, কারণ চন্দ্রগুপ্ত মৌর্য সময়কালে বলা হচ্ছে। আমরা গত ক্লাসেতে পড়েছি মৌর্য রাষ্ট্র ব্যবস্থার সময়কালে। তো যখন যুদ্ধ থাকতো এরা বেতন পেতেন, মনে রাখবে, দে গট স্যালারিজ ফ্রম দ্য মৌরিয়ান গভর্নমেন্ট ফর দেয়ার জব। যখন তারা যুদ্ধ থাকতো না তখন তারা কী করতো, মানে খুবই আনন্দের সঙ্গে রিল্যাক্সে তাদের জীবনযাপনের কথা মেগাস্থেনিস বলেছেন। 6 নম্বর ক্যাটেগরিতে থাকতেন স্পাই বা গুপ্তচর বিভাগ। মৌর্য রাষ্ট্রে এদের কিন্তু বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে, কারণ এদের কাজ ছিল বিভিন্ন জায়গার খবরাখবর
মৌর্য রাজাকে জানানো, এবং এদের ওপরে কিন্তু প্রচুর নির্ভর করতেন মৌর্য রাষ্ট্র। আমরা যখন মানে অশোক পড়ব তখন দেখতে পাবো যে অশোকের শিলালিপিতে স্পষ্ট মেনশন করা আছে যে ওই গুপ্তচরদের কতটা সম্মান দিতে হবে, কতটা ইম্পর্টেন্ট ছিল मौर्य राष्ट्र व्यवस्थाয় তাদের ভূমিকা। मतलब स्पाई सिस्टम्स मौर्यन पीरियड में सबसे ज़बरदस्त था, क्योंकि पूरा मौर्यन एडमिनिस्ट्रेशन इस स्पाई सिस्टम्स के ऊपर ही निर्भर करते थे। हर जगह से खबर राजा को देते थे ये लोग। সমাজে এজন্য এদের বিশেষ মর্যাদা ছিলেন, এবং সবাই কিন্তু এই জব পেতেন না। স্পেশাল এক্সাম হতো, স্পেশাল পরীক্ষা হতো, তারপরে এই স্পাই নিয়োগ করা হতো। 7 নম্বর যে সম্প্রদায় বা লাস্ট যে ক্যাটেগরির কথা মেগাস্থিনিস বলেছেন তার সেটি হচ্ছে মন্ত্রণাদাতা ও মূল্য নির্ণায়ক, মিন্স मंत्री गोष्ठी, मंत्री जो मिनिस्टार्स लेवल के आदमी। এই শ্রেণীর লোকেরা সরকারের বিভিন্ন উঁচু পদে চাকরি করতেন, এবং আবার কখনো কখনো বিচারালয়ে ধরো জজের পদেতে বসতেন, কখনো কখনো এরা রথের মানে রথ বলতে বোঝাচ্ছে যে ইম্পর্টেন্ট যে ডিসিশন গভর্নমেন্ট নিতেন মৌর্য রাষ্ট্র, তাতে এরা পরামর্শ দিতেন। এদের তুলনা মেগাস্থিনিস একটা গুরুত্বপূর্ণ তথ্যের মাধ্যমে করেছেন। বলছে যেমন একটা রথকে চলতে গেলে চাকা লাগে, সেরকমই মন্ত্রী পরিষদকেও রাজার প্রয়োজন হয়ে পড়ে। তাই সমাজের যারা বুদ্ধিজীবী সম্প্রদায় হতেন তারা মোস্ট ট্যালেন্টেড, মোস্ট ইন্টেলিজেন্ট পার্সনস, দে গট দ্য জব দিস ফর দিস পোস্ট। এই পোস্টে তারা চাকরি করতেন মন্ত্রী পরিষদের। মনে রাখবে তাদের স্যালারির কথাও আমি তোমাদের গত ক্লাসে আমি বলেছি যে তারা স্যালারি পেতেন। মেগাস্থিনিস এই সম্প্রদায়ের কথা বলছেন, এরা অত্যন্ত সম্মানের সঙ্গে জীবনযাপন করতেন। মেগাস্থিনিস ভারতবর্ষের সমাজ সম্পর্কে আর কি বলেছেন, এটা তো 7টা ক্যাটাগরির কথা হলো। মেগাস্থিনিস ভারতবর্ষের সমাজ ব্যবস্থা সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে ভারতবর্ষে জাতি বৈষম্যের একটা ভিন্ন বিভেদ ছিল। মতলব একটা জাতি আর একটা জাতির থেকে খাবার পর্যন্ত গ্রহণ করতেন না, এবং আরেকটা জাতি পর্যন্ত বিয়ে পর্যন্ত করতেন না। मतलब जाति का जो सिस्टम्स बहुत ही तगड़ा था भारतवर्ष में और रिजिड था। कोई एक के हाथ से और एक जाति के हाथ से खाना नहीं खाते थे, और इवन मैरिज के मामले में भी एक जाति से और एक जाति का विवाह जो है वो नहीं होता था। মেগাস্থিনিস তাহলে একটা যদি আমরা মূল্যায়ন করি, তাহলে আমাদের ভারতবর্ষে আমরা যে ফার্স্ট সেমিস্টারে তোমরা জানতে পেরেছো যে ঋগ বৈদিক যুগ পরবর্তী বৈদিক যুগে যে সমাজের ক্যাটেগরি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ये जो कम्युनिटी है इनमें ये ऋग्वैदिक युग में तो पता नहीं चला था, वो तो बॉडी के कलर के हिसाब से डिवीज़न किया गया था। लेकिन जो लेटर वैदिक पीरियड है वो उसमें कर्म के भित्ति से सोसाइटी का डिवीज़न बनाया गया था। মানে প্রথমে তো বডির রং, তারপর দ্বিতীয়ত কাজের ভিত্তিতে পরবর্তী বৈদিক যুগের ভারতীয় সমাজকে ভাগ করা হয়েছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। সেই ক্যাটেগরি কি তাহলে ভারতবর্ষে কি ছিল না? মেগাস্থিনিসের বর্ণনা অনুযায়ী কিন্তু আমরা সেটা কিন্তু পাইনি। এবং অদ্ভুতভাবে মেগাস্থিনিস বলছেন যে ভারতবর্ষে জাতির এত ভিন্নতা, এটা সত্যি কথা। ये बहुत सच है क्योंकि उस वक्त भारतवर्ष मौर्यन पीरियड में नए जाति उभर रहे थे। मतलब এই নতুন নতুন জাতিকে কেন্দ্র করে কর্মজীবীকে কেন্দ্র করে কাজের লোক ভিন্ন ভিন্ন কর্মের ভিত্তিতে মানুষের আবির্ভাব হচ্ছিল সম্প্রদায়ের। তাহলে আলাদা আলাদা জাতীয় তৈরি হচ্ছিল এই ভারতবর্ষের এই সময়তে। এরই প্রতিফলন কিন্তু मेगास्थीनिस বর্ণনায় কিন্তু আমরা দেখেছি। मतलब अलग अलग वर्किंग क्लास कम्युनिटी के अभी आ रहे थे, इसलिए और हर वर्किंग क्लास कम्युनिटी के अलग अलग जाति के रूप में प्रतिष्ठित हो रहे थे। মেগাস্থিনিস তাহলে কিন্তু আমরা যদি মূল্যায়ন করি সর্বগুলো দেখতে পাবো যে তিনি যে ডিভিশনটা ভাগ করেছেন তাতে করে ইনডাইরেক্টলি ভারতবর্ষের সনাতন যে ধর্ম ব্যবস্থার যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, शूद्र जो सनातन सिस्टम है ब्राह्मण, क्षत्रिय, वैश्य, शूद्र, इस कैटेगरी को हम लोग देख सकते हैं। कैसे? मेगास्थीनिस के हिसाब से ब्राह्मणिस और सार्मेनिस, ब्राह्मण स्पेशली ब्राह्मणिस जो हैं वो पूजा अर्चना करते थे और अच्छी तरह से रहते थे, और पहले जीवन वो लोग अरण्य में बिताते थे। माने যে আমরা ব্রাহ্মণ সম্প্রদায় যে ব্রহ্মচর্য জীবন, সেই জীবনটার কথা কিন্তু দেখতে পায়। এবং নিঃসন্দেহে এই ব্রাহ্মণিসরা আমাদের হিন্দুর তথ্য অনুযায়ী কিন্তু ব্রাহ্মণ কমিউনিটি বলতে পারি।
কারণ তারাও তো গুরুগৃহে থাকছেন, পড়াশোনা করছেন ছোটোবেলায়, তাদের পড়াশোনা ছাড়া অন্য কিছু কাজ নেই। আর সার্মেনিস মানে তারা আবার ওই যে বাস মানে কি বলে আমাদের গার্হস্থ্য জীবনও তো 37 ইয়ার্সের পর ফেরত আসছেন, অর্থাৎ এটা কোনো না কোনোভাবে ওই হিন্দু ধর্মের সঙ্গে মিলে যাচ্ছে। দ্বিতীয় ক্যাটাগরিতে যদি আমরা সার্মেনিসদের জীবনযাপনটা দেখি, সার্মেনিসরা দার্শনিকের ভূমিকা পালন করতেন এবং তারা বানপ্রস্থ সন্ন্যাস জীবনও মানে এরা কিন্তু অতিবাহিত করতেন। অর্থাৎ মানে তার মানে আমরা যেটা বলতে পারি যে এদের জীবনটা কখনো গ্রিক দূত হিসেবে, কখনো দার্শনিক হিসেবে, কখনো মানে মন্ত্রণা দাতা হিসেবে এরা কিন্তু জব করেছেন। অর্থাৎ এই হিসেবে আমরা যদি দেখি তাহলে কিন্তু এরা কিন্তু বেশিরভাগটাই হচ্ছে ক্ষত্রিয়, अर्थात ट्रेडिशन अनुযায়ী। अगर हम लोग मिला ले तो ये जो सार्मेनिस कम्युनिटी थे, मेगास्थनीस के अकॉर्डिंग टू मेगास्थनीस दे वर सार्मेनिस, बट अकॉर्डिंग टू अवर हिंदू माइथोलॉजी, हिंदू ट्रेडिशंस दे वर क्षत्रिय। আর বাকি যে সম্প্রদায়ের কথা বলেছেন মেগাস্থেনিস, কৃষক ধরো, শিকারী, তারপরে ধরো পশুপালক, তারপরে ধরো কারিগর সম্প্রদায়, এইটা তো বুঝতেই পারছো এরা বৈশ্য সম্প্রদায় যারা ছিলেন, মতলব বৈশ্য কমিউনিটি, যারা যারা ধরো চাষবাস করতেন, ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত হতেন, ঠিক একইভাবে এরাও তাই কারিগর, পশুপালক, এরা তো কাজের সঙ্গে যুক্ত থাকতেন, তো তার জন্য এগুলোকে বৈশ্য বলা হয়েছে। আর শূদ্র বলতে বোঝানো হয়েছে, বুঝতেই পারছো, যারা ওই যে পশুপালকের একদম নিম্ন জাতি যারা, তারা তো পশুপালক মানে শূদ্র কমিউনিটির কথা বলছেন। এখন এটা কিন্তু সবটাই মেলানোর চেষ্টা ভারতবর্ষের সমাজ কেমন ছিল। মেগাস্থেনিস ভারতবর্ষের সমাজ ব্যবস্থা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে তার ইন্ডিকা গ্রন্থে বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য আমাদেরকে তুলে ধরেছেন, বহুত সারা ইনফরমেশন हम लोगों को दिए हैं। এর মধ্যে তিনি যেটা বর্ণনা করছেন যে নিজের স্বজাতি বিবাহ ও বংশানুক্রমিক ভিত্তির ওপরে তিনি জোর দিয়েছেন। অর্থাৎ তিনি বলছেন যে মানে স্বজাতির মধ্যে বিবাহ, তার নিজে নিজে জাতির মধ্যে বিয়ে ব্যাপারটা ছিল না, আর বংশানুক্রমিক ব্যাপারটা কিন্তু যেটা বৃত্তি সেটা কিন্তু স্পষ্ট উল্লেখ করছেন যে হ্যাঁ ছিল, বংশ পরম্পরায় একই পেশার সঙ্গে যুক্ত মানুষের। সমকালীন ভারতবর্ষের সমাজ ব্যবস্থার বিশ্লেষণ যদি আমরা করি তাহলে একটা জিনিস আমরা স্পষ্ট করে বুঝতে পারবো যে কটিল অর্থশাস্ত্র তো তোমরা পড়বে, এবং আমরা যদি ঋগ্বৈদিক যুগের ঘটনায় যদি পড়ি সেখানে আমরা দেখতে পাবো যে অসবর্ণ বিবাহ मतलब इंटरकास्ट मैरिज नहीं हो रहा था लेकिन बहुत ही कम था। और सबसे बड़ी बात ये है যে মৌর্য যুগেতেও কিন্তু মেগাস্থেনিস যতই বলুক যে পৈতৃক ব্যাপারটা ছিল, কিন্তু মৌর্য যুগে অবশ্য মেগাস্থেনিস কিছু কিছু জায়গায় স্বীকারও করেছেন যে জাতি ব্যবস্থাটা এতটা প্রবল ছিল, নতুন নতুন কর্ম সংস্কৃতি গড়ে উঠছিল, নতুন নতুন জাতির আবির্ভাব হয়ে উঠছিল, মানুষ এগিয়ে আসছেন। অর্থশাস্ত্রের সঙ্গে কিছুটা মিলও পাওয়া যায়, সেটা হচ্ছে যে নতুন জীবিকা হওয়ার কারণে লোক যে বাবার বিজনেসটাই করতো, বাবার চাষবাস বলে ছেলেটা করতো, এটা কিন্তু নয়, কারণ আমরা এটা ল্যাটার মৌরিয়ান পিরিয়ডে এটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। অর্থাৎ এমনটা কিন্তু নতুন জীবিকা গ্রহণের প্রমাণ কিন্তু পাওয়া গেছে, অর্থাৎ বাবার পেশা সে গ্রহণ করেনি। খুব ইন্টারেস্টিং লাইন আছে একটা, যেটা নিয়ে তোমরা পরবর্তীকালে যারা MA পড়বে তারা জানবে, मतलब तुम लोग जब PG में जाओगे तब इसके बारे में ज़रूर पढ़ना है तुम लोगों को। তিনি একটা লাইন উল্লেখ করছেন যে ভারতবর্ষে নাকি দাস প্রথা ছিল না। এখন মেগাস্থেনিসের এই উক্তি কতটা সত্য তোমাদেরকে দাস বলতে বুঝিয়ে দিই। গ্রিকরা যে দাসদের, তিনি তো গ্রিক দেশ থেকে এসেছিলেন, जस्ट कमिंग फ्रॉम ग्रीक, वहाँ पर तो दास सिस्टम्स बराबर था, मतलब उन लोगों का कुछ भी, दास कौन होते थे, दास को खरीदा जाता था, सिर्फ खाना दिया जाता था और कुछ अथॉरिटी उनके पास नहीं था, और लोगों का एंटरटेनमेंट करते थे, खेती बाड़ी में काम में भी लगाते थे। ग्रीक की बात बोल रहे हैं। মেগাস্থেনিস এখন ওই দাস ব্যবস্থাটার কথা যে ওই রকম কিনতে পাওয়া যায়, মানুষকে বাড়িতে কাজ করেন, খেতে কাজ করেন, এরা মাইনে পায় না, চাষবাস করেন এবং খাটায়, এই ধরনের একটা সম্প্রদায় তিনি দাস বলছেন। ভারতবর্ষে কিন্তু কৌটিল্যের অর্থশাস্ত্রে এবং অন্যান্য টেক্সটে এবং পরবর্তীকালে অশোকের ইনস্ক্রিপশনেতে কিন্তু দাসদের কথা উল্লেখ আছে। এমনটা হতে পারে, মেগাস্থেনিস তাহলে কেন বললেন যে ভারতবর্ষে দাস ছিল না যারা বিনা পয়সায় কাজ করতেন? মেগাস্থেনিস হয়তো এমনটা হতে পারে তিনি গ্রিকদের মতো মেলাতে চেয়েছিলেন ভারতবর্ষের দাসগুলোকে,
যে গ্রিকরা তো ওই রকমভাবে দাসদের কিনে আনেন, ভারতবর্ষের দাস ব্যবস্থাটা আলাদা ছিল, কিছুটা আলাদা ছিল, যার জন্য মেগাস্থেনিস ব্যাপারটাকে ধরতে পারেন বা অনুমান করতে পারেননি। তাই এটা কিন্তু মাথায় রাখবে, ভারতবর্ষে কিন্তু দাসরা ছিল, কিন্তু তাদের ধরন গ্রিকদের মতো ছিল না। ग्रीक स्टाइल का जो ग्रीक देश में जिस तरह का दास हुआ करते थे, उस तरीके का दास भारतवर्ष में नहीं था। दास जरूर था, वो जो इन्फॉर्मेशन हम लोगों को टीलू का अर्थशास्त्र और अशोकन इंस्क्रिप्शन से मिला है। तो कुल मिला के हम लोग ये बोल सकते हैं, अकॉर्डिंग टू मेगास्थनीस भारतवर्ष की हर कोने का सोसाइटी के बारे में वर्णना किया गया है, और कुछ मिला है, मैंने कुछ मैच किए, कुछ नहीं मैच किए हैं, लेकिन एज ए अकाउंटेंट ऑफ आवर एंशिएंट इंडियन हिस्ट्री, इंडिका ग्रंथ जो है वो बहुत ही महत्वपूर्ण है। ভারতবর্ষের সামাজিক ইতিহাস রচনার ক্ষেত্রে মেগাস্থেনিসের এই বর্ণনা, মেগাস্থেনিসের ইন্ডিকা গ্রন্থের বর্ণনা আমাদের যুগ যুগ ধরে আমরা এটাকে মনে রাখতে হবে, আমাদের মনে রাখবো, কারণ তারই বর্ণনা থেকেই সবথেকে বড় রেফারেন্স আমরা চন্দ্রগুপ্ত মৌর্য রাজত্বকালে তথা ভারতবর্ষে সমাজ কেমন ছিল তার একটা সঠিক চিত্র আমরা কিন্তু দেখতে পাই। ওকে, তো তোমাদের একটা 5 মার্কসের কোয়েশ্চেন তোমরা রেডি করে রাখবে। বাংলা বই তোমরা যারা দিলীপ গাঙ্গুলি কিনেছো ওটাতে পেয়ে যাবে, ইংলিশ যারা রণবীর চক্রবর্তী বই আছে তারাও পেয়ে যাবে, আর উপিন্দর সিং এর বইয়েতেও আছে। আমি চেষ্টা করলাম তোমাদের একটু বোঝানোর। তো আবার তোমাদের সঙ্গে নতুন টপিকে দেখা হবে। ততক্ষণ এখানেই শেষ হলো আজকের ক্লাস। থ্যাংক ইউ।